পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে আছি তোমাদের সঙ্গে ডক্টর অপর্ণা বেরা, সহশিক্ষিকা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুল। আজকে আমরা আলোচনা করব আর্থ অ্যাজ এ প্ল্যানেট, ক্লাস 9, গ্রহরূপে পৃথিবী। আজকে আমাদের আলোচনার বিষয় দেখতেই পাচ্ছ, আর্থ অ্যাজ এ প্ল্যানেট, পৃথিবীর কথা, আমাদের কথা। আর্থ অ্যাজ এ প্ল্যানেট নবম শ্রেণীর প্রথম অধ্যায়। এই যে আমাদের পৃথিবী, সৌরজগতের বা বলতে গেলে এখনো পর্যন্ত জানা মতে গোটা মহাবিশ্বেরই এমন একটা গ্রহ যেটার কোনো তুলনা নেই। সৌরজগতের এতগুলো গ্রহ আছে, তার মধ্যে পৃথিবীর মতো এই যে প্রাণের প্রাচুর্য আর কোথাও নেই। এই যে পৃথিবী, তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি বলতো? এই যে অর্থাৎ লিকুইড ওয়াটার। এই লিকুইড ওয়াটার দেখো অনেক গ্রহতে হয়তো ছিল এক সময়, কিন্তু হয় অতিতাপে বাষ্পীভূত হয়ে গেছে অথবা আইস ক্যাপ হিসেবে জমে রয়েছে। কিন্তু এই এত প্রাণের প্রাচুর্য, সমুদ্রের গভীর থেকে প্রায় 9 কিলোমিটার গভীর থেকে বায়ুমণ্ডলের 15 কিলোমিটার পর্যন্ত, এবং এই যে জীবমণ্ডলের প্রাচুর্য, তার সঙ্গে মানুষ, এবং এই যে একটা জীবন্ত গ্রহ, সবকিছু মিলিয়ে যেন প্রাণ প্রাচুর্যে উচ্ছল, এবং সর্বক্ষণ কত কিছু ঘটে চলেছে। সৌরজগতেরও যে কটা বাকি গ্রহগুলো আমাদের এখনো পর্যন্ত যা পর্যবেক্ষণ এবং যা অভিযান হয়েছে, তাতেও কিন্তু কোথাও এই প্রাণের অস্তিত্ব ঘটেনি। তার কারণ কি? তাহলে কি কি এমন কিছু ইউনিক ব্যাপার আছে আমাদের এই পৃথিবীর, যে কারণে এই বিষয়টা সম্ভব হয়েছিল? কি সেই কারণ? প্রথমেই আমরা দেখে নিই যে দেখো, পৃথিবীর যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে কিন্তু প্রাণের অস্তিত্বের বিরাট একটা ধারক বাহক। এই বায়ুমণ্ডল আমাদের কি করছে? একই সাথে যেমন আমাদের বহির্জগতের থেকে প্রোটেক্ট করছে, তার সাথে কি করছে যে এই বায়ুমণ্ডল আমাদের এই যে যত রকমের যে কম্পোজিশন আছে, যে উপাদানগুলো আছে, 21% অক্সিজেন, 0.03% কার্বন ডাইঅক্সাইড, এছাড়াও আরো নিষ্ক্রিয় গ্যাস নাইট্রোজেন সবচেয়ে বেশি। এই যে কম্পোজিশনটা, এখানে কিন্তু একটা বিরাট তফাৎ হয়ে গেছে। বাকি সৌরজগতের অন্যান্য গ্রহগুলোতে যে কটায় ঠিকঠাক বায়ুমণ্ডল রয়েছে, হয় সেগুলোতে কম্পোজিশনই একেবারে আলাদা। যেমন তোমরা জানো যে সৌরজগতের সবচেয়ে যে উষ্ণতম গ্রহ, সূর্য থেকে পরবর্তী মানে বুধ নয়, শুক্র গ্রহ। তাহলে কেন না? তার কার্বন ডাইঅক্সাইড এত বেশি, বায়ুমণ্ডলের প্রধান উপাদানই কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কারণেই অর্থাৎ পৃথিবীতে এমন কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্যের সহাবস্থান হয়েছে, যে কারণে আমাদের পৃথিবী এই প্রাণ সম্পদের প্রাচুর্যতা পেয়েছে। তার মূল কারণ হিসেবে আমরা প্রথম বায়ুমণ্ডলের কথা জানছি। এরপর এই যে দেখো, অর্থাৎ সূর্য থেকে বুধ, শুক্র, পৃথিবী 3 নম্বর গ্রহ, এবং আমরা যে ইনার প্ল্যানেট আর আউটার প্ল্যানেট বলি, ইনার প্ল্যানেটের মধ্যে কিন্তু সব থেকে বড় গ্রহ। তাহলে এতটাও ছোট নয়, আর এতটাও দূরে নয়, আর খুব বেশি কাছেও নয়, যে কারণে এটাকে বলে একটা হ্যাবিটেবল জোন। যে কোনো নক্ষত্রের থেকে তার সাথে যে গ্রহমণ্ডলী থাকে, তো বিজ্ঞানীরাও কিন্তু ঠিক এইটাকে অনুধাবন করে এই বিষয়টাকেই আরো বহির্জগতে অর্থাৎ সৌরজগতের বাইরে আরো কোথাও পাওয়া যায় কিনা, সেটাকে কিন্তু খোঁজার জন্য এই যে হ্যাবিটেবল জোন, এই ডিস্টেন্সটা অর্থাৎ সূর্য থেকে জাস্ট 14,95,00,000 কিলোমিটার, এই রকম রেঞ্জে যদি কোনো গ্রহ থাকে, তাহলে সেখানে প্রাণের অস্তিত্ব সম্ভব হলেও হতে পারে। তো আমরা খুঁজছিও ঠিক এই ডিস্টেন্সটা, হ্যাবিটেবল ডিস্টেন্সটাকে মেজার করে। তো এই যে নীল গ্রহ, অর্থাৎ 71% জল, তো মহাকাশ থেকে নীল রঙের দেখতে লাগে। আর বাকি যে মেঘ এবং তুষার, বরফ আচ্ছাদিত অঞ্চলগুলো, সেগুলো হচ্ছে সাদা রঙের আসছে। মানে যে কোনো পাহাড়ি মরুভূমি অঞ্চল বা মানে অর্থাৎ এক কথায় ভূপ্রকৃতি, সেগুলো আসছে বাদামি রঙের। তো এই যে এত রকম রঙের খেলা, এবং তার সাথে দেখো আর একটা অন্যতম বৈশিষ্ট্য, যে কারণে এই প্রাণ প্রাচুর্যের লাইফ সাপোর্টও করেছে, কারণ হচ্ছে এই ঋতু পরিবর্তন। এবং এই যে 24 ঘন্টায় একবার নিজের চারিদিকে ঘোরা, অর্থাৎ পৃথিবীর যে আবর্তন এবং পরিক্রমণ,
সেই বিষয়টাও কিন্তু সৌরজগতের বাকি গ্রহগুলোর তুলনায় অনেকখানি কি করছে তার জন্যই, মানে এতটা রেগুলারাইজ তার জন্য এই 24 ঘন্টা দিন এবং 24 ঘন্টা রাত, অর্থাৎ যতটুকু সময় সে আলো এবং তাপ পাচ্ছে, বিশেষ করে তাপ সূর্য থেকে, ততটাই আবার ফেরত মানে ফিরে যাওয়ার, এবং দিনের পর দিন এই একটা সহনশীল, অর্থাৎ সারা পৃথিবীর যে গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড ভাবা হয়, তাহলে উদ্ভিদ বা প্রাণীর বিকাশের জন্য বা বাহকের জন্য, মানে তাকে লাইফ সাপোর্টের সব থেকে কমফোর্টেবল একটা টেম্পারেচার মেনটেন হচ্ছে। তার এই মেনটেন্যান্সের প্রধান কারণ, কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই অ্যাক্সিয়াল টিল্ট। এই যে 23.5 ডিগ্রি, অর্থাৎ অর্থাৎ যদি আমরা অক্ষতলের সঙ্গে ভাবি তাহলে 66.5 ডিগ্রি, আর যদি উলম্ব অক্ষ ভাবি তাহলে তার সঙ্গে 23.5 ডিগ্রি। তাহলে এই যে টিল্ট, এই টিল্টার কারণেও কিন্তু এই সুন্দর আর সহনশীল একটা তাপমাত্রা নিয়ন্ত্রিত হতে, মানে বজায় থাকতে পারছে ডে বাই ডে। আর কি আছে দেখো, আর হচ্ছে এটা একটা বিশেষ ব্যাপার। আর একটা অন্যতম বৈশিষ্ট্যটা কি বলতো, যে সৌরজগতের আর অন্যান্য কোনো গ্রহে কিন্তু এরকম সলিড সারফেস, অর্থাৎ ক্রাস্ট, এরকম একটা মানে শক্ত পাথুরে জমি, এটারই কিন্তু বিরাট অভাব। অর্থাৎ গ্যাস জায়েন্টগুলো তো ছেড়েই দাও, কিন্তু ইনার প্ল্যানেটগুলোর মধ্যেও কিন্তু এই ধরনের কম্পোজিশন। কি কারণে? ঘনত্ব, পৃথিবীর সামগ্রিক যে গড় ঘনত্ব 5.5 গ্রাম, তো সেটায় এই যে কোর, ম্যান্টেল এবং ক্রাস্ট, এই যে মানে মূলত যে 3 ভাগে আমরা এই পৃথিবীর যে ইন্টারনাল স্ট্রাকচারটা দেখছি, তো সেখানেও দেখো কত সুন্দর সুষ্ঠুভাবে মানে ব্যালেন্স রয়েছে। অর্থাৎ প্রকৃতির সর্বক্ষেত্রে, মানে সেটা অ্যাটমসফিয়ার ভাবো, লিথোস্ফিয়ার ভাবো এবং হাইড্রোস্ফিয়ার, এই সমস্ত কিছু মিলে পৃথিবীর এই যে জীবন ধারণের যে মানে সুব্যবস্থা, সেটা কিন্তু একেবারে মনে হবে যে কোথাও কোনো মানে পুরোপুরি নিখুঁত, কোথাও কোনো কিচ্ছু বাকি রাখা নেই। বিষয়গুলো এভাবে লাইফ সাপোর্ট করছে। এই যে সলিড ক্রাস্ট, এবং তাতে তার যে মাটি, শিলা এবং মাটির যে খনিজ পদার্থ নির্দিষ্ট করে সেটা যে ধরনের জীবনকে মানে সাপোর্ট করতে পারে, জীবনের অগ্রগতিকে, অর্থাৎ এই যে আমাদের ইকোসিস্টেম, তার মধ্যে পুষ্টি পদার্থের প্রবাহ, তার মধ্যে শক্তি প্রবাহ, এই সমস্ত কিছু কিন্তু এই সলিড ক্রাস্ট এটার মূল কথা। একটা সময় কিন্তু এরকম ছিল না। আমরা শুরু থেকে কতগুলো মহাকাশ থেকে পৃথিবীকে দেখার যে চিত্র সে এবং ভিডিও অ্যানিমেশন, সেগুলো কিন্তু দেখতে দেখতে এইখানে এলাম। এখানে কোথায় এলাম, যে আজ থেকে প্রায় মানে খ্রিস্টপূর্ব 300 বছর, 300 থেকে 600 বছর আগে পর্যন্ত মানুষের কিন্তু ধারণাই ছিল না যে পৃথিবীটা আসলে দেখতে কেমন, পৃথিবীর আকার আকৃতি কেমন হতে পারে। আমরা যখনই কোনো কিছুকে দেখতে বুঝতে চাই, প্রাথমিকভাবে কিন্তু আমাদের নিজেদের যে ইন্দ্রিয়গ্রাহ্য যে অনুভূতিগুলো বা এক্সপিরিয়েন্সগুলো, সেগুলোর উপর ভরসা করি। তো পৃথিবীকে স্বাভাবিকভাবেই তুমি তোমার হিউম্যান আইতে যতদূর দেখতে পাবে, চোখ চলে যায় শুধু সমতল সমতল জমি। কোনো মাঠের প্রান্তে দাঁড়িয়ে, এক প্রান্তে দাঁড়িয়ে বা কোনো উঁচু স্থান থেকে দেখলে তো আমাদের কাছে ফ্ল্যাটই মনে হয় না। তো এই ফ্ল্যাট আর্থের কনসেপ্টটাই কিন্তু বরাবর ছিল প্রাচীন গ্রিস, মেসোপটেমিয়া, মানে চীন, ইভেন চীন দেশে। তো এই পুরো মধ্যযুগ বা মানে পর্যন্ত, প্রাচীন যুগে তো ছিলই, একদম মধ্যযুগের শুরু পর্যন্ত এই ব্যাপারটা কিন্তু ছিল। এবং পৃথিবীর আকৃতি এইরকম ভাবে ভাবা হতো যে চ্যাপ্টা প্লেটের মতো, থালার মতো, এবং তার একটা কিনারা আছে, এই ধারে গেলেই মানুষ তাহলে পড়ে যাবে, এইরকম একটা ভয়ের অনুভূতি এটা কিন্তু সবার মধ্যে কাজ করতো। মানুষ তখন চাইতো যে যারা তার মধ্যে অত্যুৎসাহী, তারা কিন্তু চেষ্টা করতো যে কোনোভাবে জাহাজে করে বা কোনো নৌকা, বড় নৌকা নিয়ে অভিযানে বেরোতে, যে পৃথিবীর শেষ কোথায় আছে দেখতে হবে, তাহলে কোথায় গেলে ওই সাডেন ফলটা হবে। তো এই কারণেই তখনকার যে ভূপর্যটকরা, তারা কিন্তু এই অনুসন্ধিৎসায় তারা চলেছিলেন। 5th সেঞ্চুরি ভারতের, অর্থাৎ অ্যারিস্টটল, প্লেটো, এরকম এবং পিথাগোরাস, তারা প্রত্যেকেই পৃথিবীর আকৃতি নিয়ে কিন্তু এত আগেই এত কিছু বলেছিলেন। এবং ভারতেরও বিখ্যাত গণিতজ্ঞ আর্যভট্ট, তিনিও বলেছিলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার, অবশ্যই গোলাকার, এবং সেটা ঘুরছে নিজের চারিদিকে
এইভাবে আবর্তন করছে। তো 6th সেঞ্চুরিতে দেখো যে এই যে গ্রিক ফিলোসফার পিথাগোরাস তিনি তার ভৌতবিজ্ঞানের সূত্র দিয়ে তিনি বোঝালেন, যে থিওরি দিয়ে বোঝালেন যে পৃথিবীকে অবশ্যই গোলাকারই হতে হবে, আর কিছু হওয়ার কোনো উপায় নেই। তো সেই থেকে আমরা এই গোলাকার পৃথিবীর ধারণাটা একটু একটু করে, এবং চ্যালেঞ্জ হয়েছিল প্রচুর, কারণ সে সময় পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা এবং তখনকার যে মানে ধর্মীয় যে অনুশাসন, সেটার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো এত ওতপ্রোতভাবে জুড়ে দেওয়া হয়েছিল যে সেটার যদি উল্টো কথা কেউ বলতো তার উপর কিন্তু সামূহিক আক্রমণ নেমে আসতো। তো তা সত্ত্বেও এই যে এতজন ফিলোসফার, সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান তারা, এবং তার সাথে পরবর্তীতে তোমরা গ্যালিলিওর নাম জানবে, যে তিনি প্রথম তার আবিষ্কৃত দূরবীক্ষণ নিয়ে তিনি মহাকাশ দেখছেন, অন্যান্য গ্রহকে দেখছেন, এবং অন্যান্য গ্রহ, পৃথিবীও যদি এক তেমনই গ্রহ, তাহলে পৃথিবীরও নিশ্চয়ই অন্য গ্রহের মতোই সেও সূর্যকে প্রদক্ষিণ করছে। তো এই পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা থেকে সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের ধারণায় আসার যে এই যে ট্রানজিশনটা, এটা কিন্তু সহজে আসেনি, এটা অনেক কিছু মানে অনেক কিছুর বিনিময়ে। তো সেই সমস্ত মানুষজনের কাছে আমরা কিন্তু তাদের উত্তরসূরি হিসাবে অনেকখানি কৃতজ্ঞ। এবং আমরা এবার পরপর দেখে নিই যে কি কি প্রমাণ, প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রমাণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পৃথিবীর আকার আকৃতিটা কেমন হলে তবে এগুলো ঘটা সম্ভব। আমাদের চারপাশেই ঘটে, তোমরাও অনেকে দেখেছো, হয়তো সেভাবে খেয়াল করে দেখোনি, বোঝোনি। এবং এই একই অবজারভেশনগুলো শুধু যে এইখানে এইভাবেই হয় তা নয়, তোমরা হয়তো নিজেরাও খেয়াল করলে দেখতে পাবে যে তোমাদের লাইফ এক্সপিরিয়েন্সের মধ্যে তোমরা হয়তো অন্য সময় অন্য কোনোভাবে এই একই কনসেপ্টটাকে ধরতে পেরেছো বা বুঝতে পেরেছো, বা সেই রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছো। তো দেখো, কখনো কোনো সমুদ্রের ধারে দাঁড়ালে কি হয়, যে কোনো যদি জাহাজকে তুমি আসতে দেখো, অথবা উপকূল ছেড়ে চলে যেতে দেখো, সমুদ্রের দিকে যাচ্ছে বা মাঝ সমুদ্র থেকে আসলে কিভাবে দেখা যায়, যে এই যে দেখো, তাহলে প্রথমে সে দেখলো যে পুরো জাহাজটাকে দেখতে পাচ্ছে না। কারণ কি, তার দৃষ্টির সীমাটা হচ্ছে এই রকম, আমরা স্ট্রেট লাইনে দেখছি। আর স্ট্রেট লাইনে দেখলে প্রথমে জাহাজটা এখানে ছিল, কিছুই দেখা যাচ্ছে না, তারপর এখানে ছিল, এর এই মাস্তুলের কিছুটা অংশ, উপরের এই পালের অংশ দেখা যাচ্ছে, এবং তারপরে আবার দেখা যাচ্ছে কি এইখানে গেলে আবার কিছুই দেখা যাচ্ছে না। তাহলে এইভাবে তুমি যদি এই মাঝখানে দাঁড়িয়ে দেখো, কোনো জাহাজকে আসতে দেখলেও তুমি তার প্রথমে পালটা দেখতে পাবে, এবং যেতে দেখলেও আগে তুমি পুরো জাহাজটা দেখছো, এবং তারপর শুধু উপরটুকু দেখছো, তারপর পুরোটাই তোমার দৃষ্টির আড়াল চলে যাচ্ছে। তাহলে এই যে বিষয়টা ঘটে, কেন ঘটে, এই বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে এই বিষয়টা অবজার্ভ করেছিলেন এরাটোস্থেনিস, যাকে ভূগোলের জনক বলা হয়। তো কেন ফ্ল্যাট আর্থ হলে সেটা কিন্তু সম্ভবই নয়, তাহলে সোজাভাবেই আমরা যেতে দেখতাম, আর সোজাভাবেই অর্থাৎ পুরোটাই একসাথে দৃষ্টিগোচর হচ্ছে, অথবা পুরোটাই একই সাথে দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। এই বিষয়টার ছাড়াও আরো কতগুলো আছে। দেখো, এই একই বিষয়টার, এই কনসেপ্টটারই পরীক্ষা হয়েছিল, বেডফোর্ড লেভেল পরীক্ষা বলে এটাকে, লন্ডনের বেডফোর্ড খালে এই পরীক্ষাটা হয়েছিল, যে 3টে দণ্ডকে এরকম 5 কিলোমিটার ছাড়া ছাড়া ভাসিয়ে রাখা হয়েছিল, সমান দৈর্ঘ্যের দণ্ডকে, এবং তারপরে যখন একটা সার্টেন অ্যাঙ্গেল থেকে দেখা হয়, মানে একটা অবজারভেশন পয়েন্ট থেকে দেখা হয় তিনটেকেই, তখন দেখা যায় যে মাঝখানের যে দণ্ডটা সেটা কিন্তু সামান্য উঁচু হয়ে রয়েছে, মানে অ্যাপিয়ার করছে যে সেটা সামান্য আপলিফটেড। তো এই বিষয়টা কেন হলো, তারও কারণ দেখো, যে এই যদি এরকম একটা গোলাকার পৃষ্ঠ হয়, তবেই কিন্তু এই মাঝখানেরটা অ্যাপারেন্টলি তা বেশি উঁচু জায়গায় আছে। আর যদি সোজা হতো, সমতল হতো, ফ্ল্যাট হতো, তাহলে কিন্তু তিনটেই একই উচ্চতায় আসার কথা। তো এইরকম বেডফোর্ড লেভেলের মতো এই কনসেপ্টেই পরীক্ষা আরো অন্য জায়গায়, পৃথিবীর অন্যান্য জায়গাতেও হয়েছে, কিন্তু বেসিক যে ধারণাটা এখান থেকে পাওয়া যায় সেটার প্রভাবটাকে, মানে সেটা কিন্তু সেটাই বলে যে এইভাবে গোলাকার পৃথিবীর ধারণাকেই প্রমাণ করে। এই যে পোলস্টারকে যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটা অক্ষরেখা থেকে, অর্থাৎ সেই অক্ষরেখার যে অক্ষাংশটা, আমরা পোলস্টারকে সেই অ্যাঙ্গেলে দেখতে পাবো। এটাও কিন্তু ফ্ল্যাট আর্থ হলে সম্ভব নয়, আমরা সমস্ত জায়গা থেকে, সর্বত্র থেকে একই কৌণিক মানে একই উন্নতি কোণে দেখতে পাওয়ার কথা।
এই যে পরপর যে প্রমাণগুলো আমরা দেখতে থাকছি তার দেখো, এই যে ফ্ল্যাট আর্থ হলে তাহলে সর্বত্র একই অ্যাঙ্গেলে আমরা দেখতে পাওয়ার কথা। তো সেই বিষয়টাকে নিয়ে আরো এগোলে এখন 20th সেঞ্চুরির পর আমাদের কি হয়েছে না, উপগ্রহের যুগ। স্যাটেলাইটের মাধ্যমে আমরা পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর ছবি তোলা সম্ভব হয়েছে। মানুষ পৃথিবীর বাইরে গিয়ে মহাকাশ থেকে পৃথিবীকে নিজে সরাসরি দেখেছে, মানুষ চাঁদে গিয়েছে। তো এই যে মহাকাশ অভিযানের যে বিরাট একটা পর্ব, যে বিরাট এর মানে লেগেসি আছে, এবং তার সাথে স্যাটেলাইট ইমেজারির যে যুগ, তার এত রকমের স্যাটেলাইট, এত রকমের সেন্সর কাজ করছে রোজ পৃথিবীর প্রতিটা অঞ্চল, প্রতিটা বিষয় এরকম সার্ভিলেন্সের মধ্যে রয়েছে, ম্যাপিং এর মধ্যে রয়েছে। তো এখনকার দিনে কিন্তু এটার কোনো মানে এই যে চক্ষুকর্ণের বিবাদের কোনো জায়গা নেই। অর্থাৎ কোনো রকম যে ফ্ল্যাট আর্থ, রাউন্ড আর্থ, স্কোয়ার আর্থ, কি পৃথিবী ভাসছে, যে ধরনের ধারণাগুলো মেসোপটেমিয়া বা চীনেও ছিল প্রাচীনকালে, যে পৃথিবী একটা উল্টানো গামলার মতো, অর্থাৎ হাফ সার্কেল মানে হাফ স্ফিয়ার, তো সেই তার মতো জলের উপর ভাসছে আর আকাশটা তার উপর উল্টানো একটা মতো চাপা দেওয়া রয়েছে। তো এই সমস্ত ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে এখন মানুষের কিন্তু এক মুহূর্তও লাগে না, কারণ এখন সরাসরি প্রাথমিকভাবে সরাসরি চাক্ষুষ প্রমাণ আছে যে এই হচ্ছে আমাদের পৃথিবী। এবং এই পৃথিবী শুধুই যে স্ফেরয়েড বা স্ফেরিক্যাল তা নয়, দেখো এখানে কি দেখা যাচ্ছে, ফ্ল্যাটেন্ড হয়েছে, পোল, দুটো পোল একটুখানি চাপা। তো এই যে চাপার বিষয়টা এবং মাঝখানটা আর একটুখানি কি হয়েছে যে একটু স্ফীত। তাহলে বর্তমানে আমরা পৃথিবীর আকৃতি নিয়ে শুধু ভাবছি না, পৃথিবীর আকৃতি অনুযায়ী আমরা কিভাবে এই মেজারমেন্টটাকে আরো নিখুঁত করতে পারি, এখন বরং সেটার গবেষণা, যখন ডেটাম নিয়ে গবেষণা হয়, আমরা একটু পরেই জানবো যে কত ধরনের ডেটাম বা সেটাকে কি আকৃতিতে সেটা বেস্ট ফিট করে, এই সমস্ত বিষয়গুলো। পৃথিবীর চারিদিকে চাঁদ যেভাবে প্রদক্ষিণ করে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তো সেইখান থেকে এই অবজারভেশনটা থেকে কিন্তু প্রাথমিকভাবে মানুষ প্রথম বুঝতে পেরেছিল যে এই অ্যারিস্টটলে কিন্তু প্রথম এটা অবজার্ভ করে যে চাঁদের গায়ে পৃথিবীর যে ছায়াটা পড়ে, যেহেতু পৃথিবী অনেকটা বড় চাঁদের থেকে, তাই ফুল সার্কেল না হলেও একটা কার্ভ আসে, যে কার্ভটা কিন্তু কোনো রাউন্ড অবজেক্টেরই হতে পারে। তো সেই অবজারভেশন থেকেও এটা পরোক্ষ প্রমাণ যে পৃথিবীর। আর এই বিষয়টা দেখো, এটা তোমরা নিজেরাও দেখেছো যে কোনো উঁচু জায়গা থেকে, কোনো উঁচু বহুতল বাড়ি বা কোনো মিনারের উপর থেকে, কোনো মনুমেন্টের উপর থেকে যত দেখবে, যত উঁচু থেকে দেখবে পৃথিবীকে, বা এরোপ্লেন থেকে দেখলে, তত একলপ্তে অনেক বেশি জায়গা, অর্থাৎ এই যে দিগন্ত যাকে বলি, তত কিন্তু দিগন্তটা বাড়তে থাকে। অর্থাৎ দুতলা বাড়ি থেকে দেখলে যতটা আমি এরিয়া একই সঙ্গে দেখতে পাচ্ছি, 10তলা বাড়ির উপর থেকে দেখলে কিন্তু তার থেকে আরো বেশি এরিয়াটা আমি চোখের সামনে ধরা পড়ছে। সেটা হয়তো এইভাবেই, ঠিক এইটাই কারণ। দেখো যত উচ্চতা বাড়ছে তত এই যে এরিয়াটা মানে এরিয়া কভারেজ বাড়ছে, এবং বর্তমানে স্যাটেলাইটও ঠিক এইরকম কভারেজটাকে ব্যবহার করা, অর্থাৎ যে স্যাটেলাইট যত উঁচুতে তার হাইটটা মানে যত উচ্চতায় বেশি উচ্চতায় স্থাপিত, তার যে কভারেজ এরিয়া সেটা আরো বেশি, আরো বড়। এই যে হরাইজনটা যত উপরে যাচ্ছি তত আমাদের কি হচ্ছে, তার এরিয়াটা বাড়ছে। এই বিষয়টা হরাইজন এ বি কম্প্যারিজনটা দেখলে এটা ফ্ল্যাট আর্থে দেখো একই থেকে যাচ্ছে, যতই হাইট বাড়ুক না কেন একই থেকে যাচ্ছে। এই সেই ভৌগোলিক অভিযানের সময়টা আমরা দেখছি ম্যাগেলানের যে সমুদ্র অভিযান, ভূ পর্যটন করেছিলেন, মানে পৃথিবীকে সম্পূর্ণরূপে একই জায়গায় শুরু করে আবার সেখানে ফিরে এসেছিলেন, পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। তো তার এই ভয়েজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কিভাবে শুরু হয়ে, তখন অত আগের সময়েও উনি কিন্তু চাক্ষুষ দেখালেন যে কিভাবে সেটা সম্ভব। এখনো এই যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়, এটা কি তোমাদের মনে হয় যে আজকে সকালে তুমি মানে তুমি যেখানে থাকো সেখানে ঘড়িতে যটা বাজে, যে সময়টায় সূর্যোদয় হলো বা যে সময়টা সূর্যাস্ত হয়, তো সেই সময়টা কি সব জায়গায় সমান, পৃথিবীর সর্বত্র একই সময় সূর্যোদয় সূর্যাস্ত হচ্ছে? আমরা তো এখন অনেক কিছু জানি, তোমরা প্রথমেই বলবে না, অবশ্যই না, কারণ অক্ষাংশ
পাল্টাচ্ছে, বিশেষ করে দ্রাঘিমা পাল্টাচ্ছে। দ্রাঘিমা পাল্টালেই দ্রাঘিমার সঙ্গে সময়ের সম্পর্ক আছে। তো এই সবকিছু মানুষ যখন জানতো না, তখন তাহলে কি বুঝতো, কি ভাবতো? সে তো নিজে যেখানে আছে সেটুকুই দেখতো। তার বাইরে, যেমন ইউরোপিয়ানরা মনে করতো যে ইউরোপের বাইরে দুনিয়া নেই, তেমনি চীন দেশের মানুষও মনে করতো যে চীন দেশটাই হচ্ছে একটা স্কোয়ার শেপের মানে একটা পৃথিবীর মধ্যে একমাত্র দেশ যার চারপাশে শুধু সমুদ্র আছে, আর কিছু নেই। তো মানুষ যখন নিজের মানে অঞ্চলটার মধ্যে কনফাইন্ড হয়ে যায়, তখন এই বিষয়টা একসাথে দেখে বুঝে উঠতে পারে না। কিন্তু এখন আমরা জানি, দেখো এখানে বিভিন্ন জায়গার সানরাইজ দেখানো হচ্ছে, এবং সেইগুলো কিন্তু ডিফার করছে, এক একটার যে টাইমিং সেটা চেঞ্জ হচ্ছে। যত ইস্ট থেকে ওয়েস্টে যাবে আমরা জানি যে সেটাও ইভেন আমরা জানি যে যত ওয়েস্টে যাবে তত অনেক সময়টা মানে পরবর্তী সময়তে, আর ইস্টে গেলে অনেক আগে আগে সূর্যোদয় হবে। তো এই বিষয়টা, এবং দেখো এখানে কি যে সৌরজগতের যদি একমাত্র একটা গ্রহ হিসাবে পৃথিবীকে আমরা দেখি, তাহলে তার যে আইডেন্টিটিটা সেটা তো আর 5টা গ্রহের মতোই হবে, খুব বেশি কিছু তো এদিক ওদিক হবে না। তো সেটাও একটা পরোক্ষ প্রমাণ যে বাকি সমস্ত গ্রহগুলো যদি সূর্যকে প্রদক্ষিণ করছে, এবং বাকি সমস্ত গ্রহগুলো যদি এরকম স্ফেরয়েড গোলাকার শেপের, তাহলে পৃথিবী একমাত্র আলাদাভাবে নিশ্চয়ই ওই হাফ সার্কেল বা স্কোয়ার বা ফ্ল্যাট টেবিলের মতো এরকম তো হতে পারে না। তো সুতরাং পৃথিবীর যে নিজস্ব আইডেন্টিটি, সেই গ্রহ হিসাবে পৃথিবীকে, এইটাও অন্যতম পরোক্ষ প্রমাণ যে অবশ্যই তাহলে তারও একই রকম সম্ভাবনা। আর এই যে স্যাটেলাইটের যুগ, মহাকাশ থেকে আমরা সরাসরি পৃথিবীকে দেখছি। এরপর আমরা আসি বিস্তারিতভাবে এই বিষয়টাতে। এখানে কি দেখা যাচ্ছে? আচ্ছা, প্রথমে আমরা হাতে কলমে একটা জিনিস দেখে নিই। এখন এই যে একটা নরম ময়দার তালকে আমি এখানে রেখে দিয়েছি। তো আমরা মানে এটা তো গোলাকার, মোটামুটি গোলাকার আছে। একে যদি আমরা খুব জোরে এভাবে ঘোরাতে থাকি, এভাবে এভাবে যদি ঘোরাতে থাকি, তাহলে বিষয়টা এই হবে যে এবার দেখো, এবার এটার আকৃতি কেমন দাঁড়ালো। তো এটা কি হলো যে উত্তর এবং দক্ষিণে কিছুটা থেবড়ে গেল, চ্যাপ্টা হয়ে গেল, আর কি হলো মাঝখান বরাবর স্ফীত হয়ে গেল। এই বিষয়টা তোমরা নিজেরাও তো হাতে কলমে করে দেখতে পারো। খুব নরম করে ময়দাটা খুব মানে কি বলে স্থিতিস্থাপক হতে হবে। তো কেন হলো যে এখানে দুরকম শক্তি কাজ করলো। এক হচ্ছে উপরে এবং নিচে দুই মেরুর কাছে কি হলো এটা, যে এটা কেন্দ্রের দিকে যে ফোর্সটা কাজ করছে সেটার ইম্প্যাক্ট এলো, এবং মাঝখানে কেন্দ্র বিমুখী শক্তি। তো এই যে দুটো বিষয় একসাথে কাজ করে এই গোলাকার থেকে অর্থাৎ স্ফেরয়েড থেকে এটা কি হয়ে গেল, এইভাবে উপর নিচে চ্যাপ্টা হয়ে গেলে এটা হয়ে গেল অবলেট স্ফেরয়েড বা অভিগত গোলক। তো আমরা এখানে সেই রকম কতটা মানে কিছু বিষয় দেখছি। দেখো এবার আমরা দেখে নিই যে এতক্ষণ তো গোলক গোলক বলছি, সেই গোলাকার বা স্ফেরয়েডিক্যাল এই যে বিষয়টা, এটা তো ছোট থেকেও তোমরা মানে শুনেছো যে নাশপাতির সাথে তুলনা করা হয়, আপেলের সাথে তুলনা করা হয়, কিন্তু কোনো কিছুর সাথে আসলে কোনো মিল নেই। অমিলের ভাগটা এত বেশি যে মিলটা তোমরা এটা বোঝার পর আরোই বুঝতে মানে মিলের কথা কোনোদিন মানে মাথায় আসবে না। তো পৃথিবীর আকৃতিটা আসলে কেমন সেটা নিয়ে এখানে বেশ কিছু জিনিস বোঝার আছে। দেখো এখানে আমরা দেখছি এই যে স্ফেরয়েড, এলিপসয়েড এবং জিওয়েড, এই যে তিনটে বিষয় কি তফাৎ আছে। অর্থাৎ স্ফেরয়েড মানে হচ্ছে গোলাকার, তার দুটো অ্যাক্সিসই অর্থাৎ ভার্টিক্যাল এবং হরাইজন্টাল অ্যাক্সিসই কি হবে, যে একই হবে, ইকুয়াল হবে। আর এলিপসয়েডের কি হবে, যে একটা অ্যাক্সিস অর্থাৎ মূলত অনুভূমিক যে অক্ষটা সেটা উলম্ব অক্ষের থেকে সামান্য বড় হবে। আর জিওয়েডের দেখো একেবারেই অ্যামরফাস, অর্থাৎ কোনো নির্দিষ্ট আকার প্রকার নেই। তার মধ্যে তাহলে পৃথিবী কোনটার সাথে বেশি মিল? আর্থকে জিওয়েড বলা হয়, সেটা তোমরা জানো সবাই, কিন্তু কেন বলা হয়? এইটা হচ্ছে একটা স্ট্রাগল যে পৃথিবীর আসল আকৃতিটা ঠিক এরকম। অর্থাৎ যখনই স্যাটেলাইট ইমেজারিতে এই ম্যাপিং করা হয়, যে ম্যাপিংয়ে আমরা কি করছি যে পৃথিবী দেখো তোমরা জানো যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে স্থান পৃথিবীর ওপরে দুটোর মধ্যে এটা 19 কিলোমিটার সামথিং, তো প্রায় 20 কিলোমিটারের মতো এই যে আপ ডাউনের এই ডিফারেন্সটা আছে। তো এই ডিফারেন্সটা দেখো তাও আবার সব জায়গায় কিন্তু কি হয় যে সমান নয়,
এক এক জায়গায় এক এক রকম। অর্থাৎ যদি আমরা পৃথিবীর ওপরের এই যে মহাদেশ মহাসাগরের বা এই যে ভূমির যে বন্ধুরতা, সেই ব্যাপারটাকে বাদ দিই, এবং আরেকটা কি বিষয় আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটি অ্যানোমালি আছে। অর্থাৎ পৃথিবীর সর্বত্র কিন্তু অভিকর্ষের যে আকর্ষণ সেটা কিন্তু সমান নয়। তো এই দুটো বিষয়ে অসুবিধা কি হয়, এই যে তোমরা এখন জানো যে স্যাটেলাইটের যুগ, জিপিএস এর যুগ, তাতে করে সবসময় একটা রেফারেন্স পয়েন্ট লাগে যে কোথায় কোন জায়গা থেকে শুরু করলে আমি বাকি অন্যান্য জায়গাগুলোর, অর্থাৎ সারফেসটাকে কিভাবে ধরলে। এক তো জানো যে হাইট ক্যালকুলেশনে, অল্টিটিউড ক্যালকুলেশনে সবসময় লাগে। তোমরা ছোট থেকে পড়েছো, যখনই কোনো পর্বতের উচ্চতা পড়েছো সমুদ্র সমতল থেকে, তো সমুদ্র পৃষ্ঠ থেকে, এই যে কথাটা বলা হয়, তার মানে কি যে লোকাল মানে লেভেল কিন্তু নানা রকম। অর্থাৎ তুমি রেফারেন্স পয়েন্ট কি কাকে ধরবে? এভারেস্টের উচ্চতা মাপতে গেলে আমি এভারেস্টের পাদদেশ থেকে মাপবো, না সমুদ্র সমতল থেকে মাপবো? তেমনি যখন আবার আন্দিজ বা তুমি ম ব্ল্যাঙ্ক, তার যে আন্দিজের কোনো শিখর, বা তুমি অ্যালপসের ম ব্ল্যাঙ্কের উচ্চতা মাপছো, সেখানেও লোকাল লেভেল থেকে যদি রেফারেন্স পয়েন্ট করে তার হাইট মাপা যায়, তাহলে দুটোর মধ্যে ইনকম্পারেবল না? যে সেই কারণে একটা রেফারেন্স পয়েন্ট, এবং বিশেষ করে বর্তমানে এই স্যাটেলাইট ইমেজিংয়েও যে রেফারেন্স লেভেল, সি লেভেল ধরলে সি লেভেলও এক একটা জায়গায়, অর্থাৎ গ্লোবাল পার্সপেক্টিভে কি করতে হয়, যে পৃথিবীর একটা একেবারে ডেটাম, অর্থাৎ সারা পৃথিবীর জন্য একটাই এই লেভেল স্টার্টিং যেখান থেকে মানে শুরু করা হবে, তো সেইটাকে ফিট করানোর চেষ্টা করা হয়। অর্থাৎ রিয়েল আর্থ যদি এরকম হয়, তাকে তুমি কোনো রকম মানে সার্কুলার বা ইলিপ্টিক্যাল কোনো কাল্পনিক কিছু ফিট করালে সেখানেও প্রবলেম থাকবে, কোথাও কোথাও ঠিকঠাক, কোথাও কোথাও ডিস্টরশন অনেক বেশি। যেমন দেখো এই জায়গাগুলোতে ডিস্টরশন অনেক বেশি এসছে। তো এই বিষয়টাকে, এই যে ডিস্টরশন এখানে অনেক বেশি, এই হচ্ছে জিওডেসি, অর্থাৎ পৃথিবীর আকার আকৃতি প্রকৃতই কেমন এবং তার যে মানে তল। দেখো এই অভিগত গোলাকৃতি, এই হচ্ছে উদাহরণ, যে আমরা জানি এটা যে প্রায় 42 বা 43 কিলোমিটার দুটো ব্যাসের মধ্যে ডিফারেন্স রয়েছে। কিন্তু এ তো গেল যে অভিগত গোলক পর্যন্ত। রিয়েল স্ট্রাগলটা শুরু হয় যে এই কোন ধরনের এলিপসয়েড এবং জিওয়েড, এই দুটোর মধ্যে এতটা ডিফারেন্স আছে। অর্থাৎ সাধারণভাবে আমরা কোনো কাল্পনিক তল সেটাকে ইউনিফর্ম ভাবে ভাবার চেষ্টা করি, কোনো ইউনিফর্ম জিওমেট্রিক শেপ ভাবলে তাহলে এলিপসয়েড আসে মাথায়। কিন্তু এলিপসয়েডকেও ফিট করাতে গেলে বিভিন্ন জায়গায় এমন আছে, অর্থাৎ রিয়েল বিষয়টা এটা, সেটাকে তুমি কোনো রকম জিওমেট্রিক শেপে ওটা তুমি বেস্ট ফিট করাতে পারবে না। তো এই কারণে এই এত কিছুর উৎপত্তি আর কি। এই কারণে WGS 84 ডেটাম ধরে বর্তমানে একটা ইউনিভার্সাল ডেটাম হিসেবে ধরা হয়। এই হচ্ছে রেফারেন্সিং। অর্থাৎ তোমরা যখন গ্রাফ করো জানো যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস, এই এক্স ওয়াই দুটো কোঅর্ডিনেট, এই সিস্টেমটাকে বলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যে সিস্টেমটাতে আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউড বা এই গ্র্যাটিকিউলসগুলোকে ভাবা হয়। তো এখানে তার সাথে একটা কৌণিক মানও যুক্ত হয়েছে, যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আমরা এইভাবে নির্ণয় করি। এটা তোমরা জানো। এক্সট্রা কি ব্যাপারটা এখানে আছে দেখো। এখন হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড, এই হচ্ছে হরাইজন্টাল কোঅর্ডিনেট সিস্টেম, এবং তাতে এই যে স্ফেরয়েড ধরে নিলে, অর্থাৎ পৃথিবীকে মোটামুটি একটা কাল্পনিক গোলাকার শেপ ভেবে নিলে তাতে কোনো সমস্যা হয় না। যেভাবে আমরা এই পর্যন্ত এই গ্রাফ, অঙ্কের গ্রাফে শিখেছি, বা ল্যাটিটিউড লঙ্গিটিউড ক্যালকুলেট করতেও শিখেছি, যে কিভাবে কিভাবে করা হয় ওই সিস্টেমটা কিন্তু আমরা জানি। যে কিন্তু সমস্যা হচ্ছে ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, যেখানে এই অল্টিটিউড, অর্থাৎ জিপিএস, কিন্তু জিপিএসে আমরা লোকেশন, টাইম এবং অল্টিটিউড, এই তিনটে জিনিসই সাধারণত দেখা হয়। তাই এই অল্টিটিউডের জন্য কিন্তু এই ইলিপসয়েড অথবা জিওয়েড, এই দুরকম রেফারেন্স কোনো একটাকে নিয়ে চলতে হয়। তো সেখানে তো এই যে ইলিপসয়েড এবং জিওয়েডের মধ্যে এই যে আমরা বার্গেনটা করছি, কেন করছি? কারণ এই অল্টিটিউডটা এত বেশি দরকার কি কারণে? দেখো, রিলেটিভ টু হোয়াট স্টার্টিং পয়েন্ট, কোথা থেকে আমরা স্টার্ট করব। দেখো কতগুলো বিষয় এখানে বলা আছে, সি লেভেল, আবার হাই টাইড লেভেল, এইভাবে, এবং লোকাল লেভেল। MSL মিন সি লেভেল, এটাই হচ্ছে
সর্বগ্রাহ্য বিষয়। অর্থমেট্রিক হাইট মানে কোথাও তার যে প্রকৃত যে উচ্চতা সেটা এই যে সি লেভেল থেকে কতটা সেটা হলো, এবং তার সাথে কম্পেয়ার করলে দেখা যাবে যে এই অর্থমেট্রিক হাইট আমরা এই যে ৮,৮৪৮ মিটার এবং তার সাথে ডেটামের কনসেপ্ট দেখো, যে রেফারেন্স পয়েন্ট যদি পাল্টে যায় তাহলে সমস্ত পৃথিবীর সমস্ত কিছুর মানে পিকগুলোর উচ্চতা কিন্তু পাল্টে যাবে। এই হচ্ছে অর্থমেট্রিক হাইট মেজারমেন্টের রেফারেন্স সারফেস। লোকাল রেফারেন্স সারফেস আর গ্লোবাল রেফারেন্স সারফেস। গ্লোবাল রেফারেন্স সারফেসকে দেখো কোনো কোনো জায়গায় এই যে এগুলো হচ্ছে ডিস্টরশন আসছে। এরপর আমরা দেখি স্ফেরিক্যাল আর্থ, তার যে কনসেপচুয়াল যে সেটিং, তাতে করে কিন্তু পৃথিবীর সর্বত্র অভিকর্ষ সমান হওয়ার কথা, যেটা একটু আগেই বলছিলাম, কিন্তু বাস্তবে সেটা হয় না। সে কারণে গ্র্যাভিটি অ্যানোমালিটাও থাকে, যেটাকে কার্ভ করতে এই যে এই বিষয়টা, অর্থাৎ ক্রমাগত নিজের মানে অক্ষের চারিদিকে ঘোরার ফলে এইভাবে কেন্দ্রাতিক এবং কেন্দ্রবিমুখ দুরকম শক্তির ফলে এইভাবে অভিগত গোলকের আকৃতি বা এই মধ্যবর্তী স্ফীতিটা হয়েছে। এবং এলিপসয়েডের কি হয়, এলিপসয়েডের দেখো দুটো অ্যাক্সিস এবং তার মধ্যে যে ডিফারেন্সটা থাকে সেটাই হচ্ছে ফ্ল্যাটারিং, অর্থাৎ সেই জায়গাটা শেপটাকে যাওয়ার যে পরিমাণ কতটা সেটা হচ্ছে ফ্ল্যাটারিং। স্যাটেলাইট সিগন্যালিং এ এই জায়গাটার যে আমরা হাইটটা পাচ্ছি দেখো এই যে -25.021 মিটার, অর্থাৎ MSL থেকে কোনো কোনো জায়গা এই রেফারেন্স পয়েন্ট ধরলেই তখন কি হবে যে ওটা তো যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট রেফারেন্স, তার জন্য সেটা ফিট করতে গেলে কোথাও কোথাও দেখাবে কোনো কোনো জায়গা বিলো সি লেভেল। তো এই বিষয়টা একটা দেখো তার কোঅর্ডিনেট দেখাচ্ছে এবং তার সাথে তার হাইটটাও দেখাচ্ছে 25 মিটার বিলো এলিপসয়েড। জিওয়েড, জিওয়েডটা কি, যে বারবার শুনেছি আমরা যে পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো এবং নিউটনের যে গ্র্যাভিটেশনাল যে ইকুয়েশন তার মাস এবং ডিস্টেন্স এই দুটো বেশি করে মানে এফেক্ট মানে এই দুটোর উপরই ডিপেন্ড করছে। পৃথিবীর ক্ষেত্রে কি হচ্ছে যে পৃথিবীর ভেতরে বিভিন্ন স্তরে, অর্থাৎ ওই কোর, ম্যান্টেল, ক্রাস্ট প্রত্যেকটারই কিন্তু ঘনত্ব আলাদা এবং যে কারণে গ্র্যাভিটেশনাল যে পুল সেটারও চেঞ্জ হয়। এই যে কোনো কোনো জায়গা জোন অফ হাই গ্র্যাভিটেশন বলা হচ্ছে। তো জিওয়েডের ক্ষেত্রে এই বিষয়গুলো কনসিডারেশনে রাখতে হয় এবং তার ফলে এই যে সমুদ্র জলতল এবং মহাদেশের যে ভূপ্রাকৃতিক যে বিচ্যুতিগুলো, অর্থাৎ ওঠানামাটাকে যদি আমরা এই দুটোকে মাইনাস করে দিই তাহলে এই দুটো ছাড়া যে কনসেপচুয়াল যে শেপটা দাঁড়ায় সেটাকেই বলা হচ্ছে জিওয়েড। হ্যাঁ, আন্ডুলেশনটাকে বাদ দিয়ে, উঁচু নিচু ব্যাপারটাকে বাদ দিয়ে। তো এই হলো গ্রেস গ্র্যাভিটি ডেটা স্যাটেলাইট ইমেজারি থেকে পাওয়া জিওয়েডের শেপটা। এবার আমরা একটা অন্য আলোচনায় আসি, সেটা হচ্ছে আমাদের এখন পৃথিবীকে দেখার, বোঝার, জানার যে নতুন উপায়, যে নতুন মানে চোখ আমাদের খুলেছে, যে চোখটা হিউম্যান আই নয়, যে চোখটা আমাদের ওপর থেকে বা পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখার, চেনার, জানার, বোঝার সব রকম বন্দোবস্ত করে দিয়েছে এবং কোনো মানুষ নিজে সরাসরি না গিয়েও সে যে কোনো স্যাটেলাইট ইমেজারিকে অ্যাক্সেস করতে পারে। ধরো ইমেজারিরও দরকার নেই, শুধুমাত্র গুগল আর্থ ইঞ্জিন বা যে কোনো এই ধরনের সফটওয়্যারকে ব্যবহার করে তোমরা ওপেন প্ল্যাটফর্মেই পৃথিবীর মানে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গার একেবারে লাইভ ভিউ দেখতে পাবে, সেটার স্ট্রিট ভিউ দেখতে পাবে, সেটার মানে উপর থেকে টপ ভিউ দেখতে পাবে, যে কোনো কিছুর লাইভ। অর্থাৎ গোটা দুনিয়াটা কিন্তু প্রকৃতই একটা মানে ওয়ান ক্লিক অ্যাওয়ে। তো হাতের মুঠোয় সেই সময়ও চলে গেছে, এখন হচ্ছে জাস্ট মানে অন ফিঙ্গার টিপ। তো সেই বিষয়টা এই হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস, যেটা কিনা আমরা জেনে বা না জেনে সর্বক্ষণই আমরা সেটার
মধ্যেই আছি, হয় সেটা ব্যবহার করছি অথবা সেটা ব্যবহার করে অন্য কোনো পরিষেবা অন্য কেউ দিচ্ছে যেটাকে আমরা ব্যবহার করছি। তো এর বাইরে কিন্তু কিছু নেই। তো এই যে গ্রহরূপে পৃথিবী, সেই 450 কোটি বছর আগে যে যাত্রা শুরু হয়েছিল, এবং তারপরে মানুষ এসছে জাস্ট 3 সেকেন্ড আগে, মানে পুরো পৃথিবীর জার্নিটাকে ভাবলে তার আর মানুষের আবির্ভাব যে সময়টায়, সে দুটোকে কম্পেয়ার করলে একটা দিন যদি 24 ঘন্টার হয়, তাহলে 24 ঘন্টার জাস্ট 3 সেকেন্ড আগে মানুষ এসছে, অর্থাৎ পৃথিবীর পুরো বয়স অনুপাতে মানুষের আবির্ভাব এইটুকু আগে। এইটুকু আগের মধ্যেই আমরা এতক্ষণ পর্যন্ত যে পরিমাণ, মানে যে পর্যায়ে আমাদের প্রযুক্তি কলাকৌশল গেছে, নিয়ে গেছি, সেখানে এইটা হলো তার, যদিও এই জিপিএস সিস্টেম মোটামুটি 2000 সাল থেকে তার পরবর্তী সময়টাতে যে পরিমাণে বহুল ব্যবহৃত হয়েছে এবং সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে সর্বক্ষণই চলে আসছে, মানে চলে এসছে, এবং এই যে বলছি না চাইলেও আমরা সর্বক্ষণই কিন্তু এটার হয় ব্যবহার বা এর এফেক্টের মধ্যে আছি। দেখে নিই আমরা একটু। তাহলে এই হলো স্যাটেলাইট। বর্তমানে কটা? 4900 টোটাল স্যাটেলাইট, যার মধ্যে 1900 হচ্ছে অ্যাক্টিভ স্যাটেলাইট। তাহলে অ্যাক্টিভ স্যাটেলাইটের বাইরেও তার মানে অলরেডি স্পেস জাঙ্কও প্রচুর আছে। অর্থাৎ এমন সময় থেকে, যে বললাম 2000 সালের অ্যারাউন্ড এই মানে জয়যাত্রাটা এত বেশি করে শুরু হয়, এবং সেখান থেকে এতগুলো ইনঅ্যাক্টিভও হয়ে গেছে এতদিনে। তো এই হচ্ছে এত স্যাটেলাইট, তার প্রত্যেকটার কার্যকারিতা, প্রত্যেকটার বৈশিষ্ট্য, প্রত্যেকটার যে আলাদা আলাদা তারা লেভেলে মানে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটার নিজস্ব অরবিট, অল্টিটিউড সমস্ত আলাদাভাবে সেট হয়েছে। তো এই বিষয়টা তাকে একটা ইমাজিনেশনের পুরো দিগন্ত খুলে দেয়, যে পৃথিবীকে আমরা যেভাবে এতকাল দেখে অভ্যস্ত, একটা স্যাটেলাইট ইমেজারি বা একটা সেন্সারকে অ্যাক্সেস করেই সারাক্ষণ কত যে অসংখ্য তথ্য পাওয়া যেতে পারে। গোটা পৃথিবীকে তারা 12 ঘন্টায় একবার করে প্রদক্ষিণ করছে। দেখো, এই স্যাটেলাইট, জিপিএস স্যাটেলাইটকে আমরা দেখছি, একটি জিপিএস স্যাটেলাইটের যে মূল যে অংশগুলো এবং তার যে অরবিট, এই অরবিটে কি হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো একটা আরেকটাকে ব্যালেন্স করছে, যে কারণে এই অক্ষতে স্যাটেলাইট, এবং যেহেতু পৃথিবীর বাইরে সেরকম কোনো বাধা নেই, যে কারণে খুব সামান্য প্রয়াসেই সর্বক্ষণ কিন্তু এই নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে স্যাটেলাইটগুলো। তো এই রোটেশনের যে নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো এখন আমরা দেখব। এটাকে দেখো কি বলা হয়েছে, এটা হচ্ছে লিও, অর্থাৎ লোয়ার আর্থ অরবিট। এরকম অরবিটও কত রকমের হয় দেখো, এটা হচ্ছে মিও, মিডল আর্থ অরবিট, এবং বাকিটা তোমরা বুঝে যাচ্ছ, এটা হচ্ছে কি অরবিট না, জিও স্টেশনারি অরবিট। এবং এখানে অ্যাটলিস্ট 3টে স্যাটেলাইট এটা হচ্ছে থাকলে পৃথিবীর পুরোটাই কভার করে, মানে কভারেজে চলে আসছে। তো এই হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট, যার অল্টিটিউড হচ্ছে 2000 থেকে এই 35,700 কিলোমিটার, এবং এই অরবিটেই কিন্তু কি হয়, আমাদের জিপিএস স্যাটেলাইট ফিক্সড হয়। জিপিএস স্যাটেলাইট দেখো, এটা যদিও একটা জিও স্টেশনারি স্যাটেলাইটেরই ঠিকঠাক মডেল। তো এই জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো জিপিএস স্যাটেলাইট নয়, কিন্তু এই স্যাটেলাইটগুলো জিপিএস এর স্যাটেলাইটের সিস্টেমটাকে সাপোর্ট করে। তো তোমাদের বোঝার জন্য, একটা জিও স্টেশনারি স্যাটেলাইটের আর জিপিএস স্যাটেলাইট কি করে, ঠিক এর উল্টোটা, অর্থাৎ সে পৃথিবীকে এইভাবে, এই যদি স্যাটেলাইট হয় সে এইরকম এইভাবে পোল টু পোল তার গতিটা এরকম। অ্যাটমিক ক্লক এইভাবে থাকে। অ্যাটমিক ক্লকটা কেন প্রয়োজন? এবং গ্রাউন্ড স্টেশন, এই গ্রাউন্ড স্টেশন থেকে, এটা হচ্ছে কন্ট্রোলিং স্টেশন। অ্যাটমিক ক্লক স্যাটেলাইটে
জিপিএস স্যাটেলাইটগুলোর একটা প্রধান বিষয়, কারণ এই অ্যাটমিক ক্লক না থাকলে এই যে তারা সিগন্যালকে গ্রাউন্ড স্টেশনে পাঠায় এবং গ্রাউন্ড স্টেশন সেটাকে রিসিভ করে আবার ফার্দার রিলে করছে যেগুলো সার্ভিস স্টেশন বা যেগুলো রিসিভার। তো এই পুরো জিনিসটা সিগন্যাল আসে যদিও লাইটের স্পিডে, কিন্তু সেটা এই প্রসেসিংয়ের জন্য যে সময়টা, যে ফ্র্যাকশন অফ সেকেন্ড যদি তফাৎ হয় তাহলেও কিন্তু প্রায় 300 মিটার তফাৎ হয়ে যাবে গ্রাউন্ড রেফারেন্সে। অর্থাৎ কোনো জায়গার যদি আমরা অবস্থান মানে লোকেশন জানতে চাইছি বা তার হাইট মানে অল্টিটিউড এবং যদি সময়, এই দুটোই কিন্তু বেরিয়ে আসছে কিসের উপর, যে সময়টাকে মাথায় রেখে। সেই কারণেই স্যাটেলাইটে অ্যাটমিক ক্লক ব্যবহার করা হয়, যেখানে ফ্র্যাকশন অফ সেকেন্ডেরও কোনো যাতে ভুলচুক না হয়। তো এই গ্রাউন্ড স্টেশন থেকে এই সিগন্যালগুলোকে ফার্দার ডিসবার্স করা হচ্ছে এবং এইভাবে এই যে বলছিলাম লাইটের স্পিডে কিভাবে হয়, ন্যাভিগেশনটা হয় কিভাবে। কোনো জায়গায় আমরা এখন আমাদের ফোনে, হাতে ধরা ফোনে, গাড়িতে, সর্বত্র আমরা জিপিএস ব্যবহার করছি। কোনো জায়গায় পৌঁছতে হবে, কোনো কিছু অর্ডার করতে হবে, ই কমার্স বা কোনো যে কোনো অচেনা জায়গায় যেতে গেলে আমরা ম্যাপটা খুলছি, গুগল ম্যাপ খুলছি বা আমরা জিপিএস অন করছি মানে, এবং লাইভ লোকেশন ট্র্যাকিং করছি, বা আমাদের ড্রাইভিংয়ের সময় যে ইভেন ডিরেকশনও দিচ্ছে। তো এই বিষয়গুলো ঘটছে কি করে, এগুলো হয় কি করে, সেই মেকানিজমটা আমরা একটু দেখে নিই। দেখো, যখনই কোনো একটা স্যাটেলাইট থেকে গ্রাউন্ড সিগন্যালিং হচ্ছে, কিভাবে হচ্ছে, যে কোনো একটা জায়গার, দেখো জিপিএস হচ্ছে মূলত জিপিএস এই যে এতবার বলছি, এটা কিন্তু আসলে তার প্রকৃত নাম হচ্ছে গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম। জিপিএসটা কি, যে আমেরিকা যুক্তরাষ্ট্রে কি হয়েছিল, যে প্রতিরক্ষার ক্ষেত্রে প্রথম মূলত সামরিক ব্যবহারের কারণেই 1973-তে এই যে মানে 24টা স্যাটেলাইটের যে কনস্টেলেশনটা পাঠিয়ে এবং সেখান থেকে এই বিভিন্ন কাজ, অর্থাৎ সার্ভেলিয়েন্সের কাজ, কোঅর্ডিনেশনের কাজ, নেভিগেশনের কাজ, এই সমস্ত কাজগুলো শুরু করা হয়েছিল। সেই সিস্টেমটাকেই জিপিএস মানে তার নাম দেওয়া হয়েছিল। আমরা সেটার বহুল প্রচলনের কারণে এবং সেটা যেহেতু সারা পৃথিবীতেই সবার ব্যবহার করার জন্য মানে ফ্রি করে দেওয়া হয়েছিল, তাই সবাই আমরা জিপিএস বলি বটে। আসলে হচ্ছে ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম, যেটা এখন বিভিন্ন দেশের তার নিজস্ব রয়েছে। যেমন আমরা দেখে নিই, এই যে রাশিয়ার গ্লোনাস, গ্যালিলিও ইউরোপিয়ান ইউনিয়নের, আর হচ্ছে ভারতের নাভিক। তো এই ট্রাইল্যাটারেশন এইভাবেই হচ্ছে স্যাটেলাইট তোমার লোকেশন বলে দেয় বা এইভাবেই তোমাকে ডিরেকশন দেয়। কিভাবে, যে কোনো জায়গার ঠিক যেরকম অক্ষাংশ মানে অক্ষাংশ বাদ দাও, দ্রাঘিমা জানা থাকলে সময় বের করা যায়, আবার সময় জানা থাকলে দ্রাঘিমা বের করা যায়। এখানেও আমরা দেখো দুটো স্থানের মধ্যে কি জানি, যে আমাদের স্যাটেলাইটের লোকেশন জানি, যে স্যাটেলাইট থেকে আমি লোকেশন মানে এটাকে নেব, লোকেশনটাকে ফেচ করছি, সেই স্যাটেলাইটের নিজস্ব লোকেশন জানা আছে। আর টেলিফোন স্যাটেলাইট থেকে ফোনের ডিস্টেন্স, মানে ধরো এই যে ফোন, এই ফোনটা কোথায় লোকেটেড সেটা আমরা বের করতে চাই, তাহলে আমাদের নোন এই দুটো, আর আননোনটা কি, যে ওই ফোনের লোকেশনটা, টেলিফোনের লোকেশনটা কি। কিভাবে হচ্ছে, একটা স্যাটেলাইট থেকে অ্যাক্সেস করলে এবং দুটো স্যাটেলাইট থেকে অ্যাক্সেস করলে আর তিনটে স্যাটেলাইট থেকে অ্যাক্সেস করলে কি সুবিধাটা হচ্ছে, একটাতে কনফার্ম নয় কিছু, দুটোতে একটা ক্রস ওভার পয়েন্ট পাওয়া যাবে, কিন্তু দুটোতে দুটো ক্রস ওভার, ধরো শুধু তুমি এই সার্কেলটা ভাবো আর এই সার্কেলটাকে ভাবো, তাহলে এই দুটো সার্কেল যদি কনসিডার করি, তাহলে এই দুটোর ক্রসিং পয়েন্ট এটা এবং এটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, তখনও আনসার্টেন। কিন্তু যদি 3 নম্বর স্যাটেলাইটের সিগন্যালিংটাকে রেফার করা যায়, তাহলে সে কি করছে, এই যেই থার্ডটা আসছে তখনই কিন্তু এই পয়েন্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই পয়েন্টটাতেই তিনটে মানে একসাথে কোঅর্ডিনেটেড হচ্ছে, যে কারণে অ্যাটলিস্ট 3টে স্যাটেলাইট এবং 4টে হলে আরো সুবিধা হয়, অল্টিটিউডটাও কনফার্ম হয়ে যায়। সেইভাবে এই সিস্টেমটা কাজ করে। যদিও এটা বলতে এত মানে বলতে এবং দেখতে ভাবতে বুঝতে এত সহজ লাগলেও আসলে কি, যে এগুলো তো এরকম সার্কেল নয়, এগুলো হচ্ছে 3D।
অর্থাৎ অল্টিটিউডটা কনসিডারেশনে আনতে হবে। তো অল্টিটিউড যখনই কনসিডারেশনে আসে তখনই কিন্তু এটা বেশ অনেকটা জটিল প্রক্রিয়া। তো এখানেও এই এই রেফারেন্স পয়েন্টটা সিলেক্টেড হচ্ছে 3টে বা 4টে স্যাটেলাইট। 31টা স্যাটেলাইট আছে, কেন এতগুলোর কি দরকার? আমি তো প্রথম বললাম যে জিপিএস ছিল, শুরু হয়েছিল 24টা স্যাটেলাইট দিয়ে, বাকিগুলো হচ্ছে এক্সেস রাখা থাকে যে কোনো স্যাটেলাইট যদি বিকল হয় তার জন্য। আর গ্লোবাল কভারেজ, যত বেশি স্যাটেলাইটের সংখ্যা বাড়বে তত কভারেজটা আরো প্রপার হবে এবং রোবাস্ট হবে, কিন্তু এক্সেস করে রাখা থাকে যাতে করে কোনোটা যদি এক্সেস রাখা থাকে যাতে কোনোটায় সমস্যা হলে রিপ্লেসমেন্ট হয়ে যায়। রোবাস্টনেস, রোবাস্টনেসটা কি, যে এই সিস্টেমটা যাতে ফুল প্রুফ হয়, একেবারে এররটা যত কমানো যায় তত সুবিধা। এবং এই যে সিগন্যালিংটা একদম আলোর গতিতে, এই যে বিষয়টা আমরা এতগুলো আলোচনা করলাম কিভাবে হয়, আজকের যুগটাই এরকম, এই যে এত কথা, তাকে পুরোটা যদি আমরা জিস্ট করি তাহলে কি দাঁড়ায়, যে কি পাচ্ছি মূলত জিপিএস এর ব্যবহার আমরা রোজকার জীবনে। লোকেশন, যখনই কোথাও কোনো জিপিএস ম্যাপ অন করছি, গুগল ম্যাপ বা কোনো ড্রাইভিং এর ন্যাভিগেশন বা তার ডিরেকশন নিচ্ছি, তো তখন আমরা ট্র্যাকিং করছি, ন্যাভিগেশন। তারপর হচ্ছে ম্যাপিং, এই জিপিএস ব্যবহার করে বিভিন্ন জায়গার যে ম্যাপিং হয় মূলত সেটা সায়েন্স অ্যান্ড রিসার্চের কাজে লাগে। তো এই ম্যাপিংগুলো এবং তার সাথে সাথে টাইমিং মানে এই যে অ্যাটমিক ওয়াচ, সেইখান থেকে যে একেবারে নিখুঁত টাইমিং যেখানে যেখানে দরকার হয়। কিছু কিছু এমন অ্যাপ্লিকেশন আছে যেখানে স্যাটেলাইটের টাইমিংটাই ম্যাটার করে এবং সেটাই সামান্য ভুলচুকও অনেক কিছু পাল্টে ফেলতে পারে। যেমন এই যে জিও ফেন্সিং, জিও রেফারেন্সিং, এই যে বিষয়গুলো, এই শব্দগুলো বললাম, যে আজকাল আমরা কিন্তু দেখি অনেকেই কোনো জায়গার মানে সেই পার্টিকুলার লোকেশন এবং সেই টাইমিং, এই দুটোকে ফিক্সড করে কোনো ছবি তোলা হয় জিও রেফারেন্স করে। অর্থাৎ সত্যি সেই জিনিসটা, সেই ইভেন্টটা সেখানে ওই নির্দিষ্ট লোকেশনে ওই নির্দিষ্ট টাইমেই ঘটেছে, দ্যাট ইজ জিও রেফারেন্সিং। জিও ফেন্সিং কি, যে কোনো কিছুকে আমরা ট্র্যাক করছি, যে কোনো বয়স্ক মানুষ, তিনি হয়তো মানে কোনো অ্যালজাইমার পেশেন্ট বা তিনি মেমোরি লস বা কোনো ফিজিক্যাল কোনো তার অসুস্থতায় আছেন, সেটা আমাদের পেট কোনো যে যাতে হারিয়ে না যায়, বা যে কোনো আমাদের কোনো মানে এক্সেস ব্যাগ বা ট্রলি কোনো কিছুকে ট্র্যাকিং করার জন্য এই যে করা হয়, তো সেটা হলো দ্যাট ইজ জিও ফেন্সিং। তো এরকম অনেক রকম এর ভ্যারিড ইউসেজের সেক্টর রয়েছে। স্পেসিফিক অ্যাপ্লিকেশন অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ, সবচেয়ে আগে হচ্ছে এমার্জেন্সি রেসপন্স, কোথাও কোনো ন্যাচারাল ক্যালামিটি ডিজাস্টার হয়ে গেল, ঠিক এখানেই দেখো এই উত্তরকাশীর ক্লাউড বার্স্ট, যেটা জাস্ট এই কয়েকদিন আগে 5th অগস্টই হঠাৎ অল অফ এ সাডেন পুরো একটা জায়গার সমস্ত মানে পুরো পিকচারই চেঞ্জ হয়ে গেল মুহূর্তের মধ্যে, এবং এত মানে জনবসতিযুক্ত জায়গা জাস্ট ওয়াশড অ্যাওয়ে। তো এটার যে ইমেজারি দেখো, ইসরোর ইমেজারিতে আমরা কম্পেয়ার করতে পারি, ফার্দার অ্যানালিসিস করতে পারি, এবং সেখানে কি রকম প্ল্যানিং এ মানে কোথায় কি ভুল ছিল এবং ফার্দার আর সেটাকে ফুল প্রুফ করতে কি করতে লাগবে, সেই হচ্ছে এই প্ল্যানিং এর জায়গাটা, যেটা হলো আমাদের এই এমার্জেন্সি রেসপন্স। এক হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমাদের কাজে লাগলো, এবং তার সাথে সাথে পরবর্তী যে প্ল্যানিং, এই কারণেই ম্যাপিং। তো এগুলো সমস্তই ইন্টারকানেক্টেড। আর কি এগ্রিকালচারাল কনস্ট্রাকশন, এগুলোতে এগ্রিকালচারাল ফিল্ডে কোথায় মানে কোন বছর কিরকম প্রোডাকশন হয়েছে, কি ইন্টেন্সিটিতে, কোথায় মানে কোন ক্রপ ইল্ড বা কোথায় ব্যারেন ল্যান্ড কিভাবে ফ্যালো রয়েছে, এই সমস্তগুলো কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং এবং মাইনিংয়েরও কোথায় কি রিসোর্স পাওয়া যাচ্ছে সেগুলোকেও জিপিএস দিয়ে ট্র্যাক করা যায়। তো আর হচ্ছে বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে জিপিএস এর সবচেয়ে দরকারি এবং জরুরি ভূমিকা রয়েছে। যে কোনো দেশের তাদের যে কোনো সামরিক অভিযান বা তাদের কোনো সামরিক কিছু চলছে কিনা, গোপনে তারা কিছু অভিসন্ধি তাদের আছে কিনা, অথবা নিজেদের সামরিক অভিযান পরিচালনা করতে গেলে রাতের অন্ধকারে নির্দিষ্ট লক্ষ্যে সুনির্দিষ্টভাবে মানে টার্গেটে হিট করতে গেলে এই সমস্ত ক্ষেত্রে জিপিএস এর কিন্তু মানে একদম
জিপিএস ছাড়া সম্ভবই নয়। জিপিএস এর উপর পুরোপুরি এক রকমের ডিপেন্ডেন্সি চলে এসছে। তো সামরিক ক্ষেত্রে, প্রতিরক্ষার ক্ষেত্রে জিপিএস এর আলাদাই বৈশিষ্ট্য রয়েছে। হেলথ, ফিটনেস, এন্টারটেনমেন্ট, স্মার্ট সিটিজ, এগুলো নিয়ে বলার কিছু নেই। স্মার্ট সিটিজের ক্ষেত্রে এই স্মার্ট সিটি কথাটা হয়তো তোমরা আগে শুনেছো অথবা এখন শোনো, কারণ ভবিষ্যতে অনেকবার শুনবে। যে ভারতের যতগুলো স্মার্ট সিটি রয়েছে তার যে ই গভর্নেন্স, অর্থাৎ বিভিন্ন পরিষেবা ক্ষেত্র, বিভিন্ন রকমের পরিসংখ্যান, এই সমস্ত কিছুকে গভর্ন করতে গেলে, মনিটরিং করতে গেলে এবং ফার্দার প্ল্যানিং এর জন্য এই জিপিএস এর ব্যবহার করা হয়, এবং সেভাবে কাজ করলে তবেই তার এফিসিয়েন্সি এই জায়গায় দাঁড়ায়। তো সব মিলিয়ে একটু রিড আউট করবো আমি যে দ্য ইন্টিগ্রেশন অফ জিপিএস, এআই, IoT is ushering in a new era of unprecedented opportunities and transformative potential. তাহলে এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম, এই জিপিএস নিয়ে অনেকক্ষণ সময় গেল, তার সাথে তোমরা এআই নিয়ে এখন সর্বত্র দেখছো, জানছো, পড়ছো, এবং আগামীতে আরো কি কি কাজ হতে চলেছে, আরো কি কি সময় আসছে, সেগুলো তোমরা নিশ্চয়ই অনেক খোঁজ খবর রাখো। তাহলে এই সবকিছু মিলিয়ে, এবং ইন্টারনেট অফ থিংস, তো এরকম আরো অনেক কিছু বলা যায় যেগুলো বাজিং ওয়ার্ড। তো এক তো টেকনোলজিক্যাল প্রোগ্রেশন এই লেভেলের, কিন্তু তার সাথে সাথে আমরা জানি যে পৃথিবীটাকে মূলত সাস্টেনেবল হতে হবে। অর্থাৎ আগে আমাদের যা অ্যাভেলেবল রিসোর্স, সেটাকে স্যাটেলাইট আমাদের সেটাকে ম্যানেজ করার জন্য, ম্যানেজমেন্টে আমাদের হেল্প করতে পারে, কিন্তু আমরা তাকে ডাইরেকশন দেবো, তাই না? কোন ডাইরেকশনে আমরা যাব সেটা আগে নিজেরা ঠিক করব, তবে তো আমরা টেকনোলজিকে ইউজ করব। তো টেকনোলজি একটা টুল, কিন্তু তারও আগে হচ্ছে আমাদের নিজস্ব মাইন্ডসেট। তো সে কারণেই এই বিষয়টা এভাবে দেখানো যে only one earth we have, what will you do to protect it? এখানে এই চিন্তা ভাবনাটা দিয়েই শেষ করতে হবে, কারণ এটাই হচ্ছে ক্যারি ফরওয়ার্ড টুয়ার্ডস দ্য ফিউচার জেনারেশন। তো তোমরা এই বিষয়টাকে ভেবো যে এত টেক সেভি আমরা, এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স, এত কানেক্টেড, কিন্তু কোথায় নেচার, কোথায় রিসোর্স পোটেনশিয়াল, কোথায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কোথায় পরিবেশের কি হয়ে যাচ্ছে, এগুলো থেকে আমরা কতটা ডিসকানেক্টেড, এইটাই কিন্তু ভাবার বিষয়। পরিবেশ ছাড়া টেকনোলজি নিজে নিজে একা একা কোনো কিছুকে দাঁড় করিয়ে রাখতে পারে না। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার।